প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 6 এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, যে প্রশ্নটা নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো, এই চিত্র 1-এ একটা পরমাণুর গঠন দেখানো আছে, চিত্র 2-এ আরেকটা পরমাণুর গঠন দেখানো আছে। প্রশ্ন হলো ক, যে অ্যাটম শব্দের অর্থ কি? খ, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? গ, 1 নং পরমাণুটি যে কোন ধরনের আধানযুক্ত হতে পারে ব্যাখ্যা করো। ঘ, 1 ও 2 নং পরমাণুর পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা দেখি কিভাবে উত্তরগুলি করতে হবে। আমরা ক নম্বর প্রশ্নের উত্তর দেখো, যে অ্যাটম শব্দের অর্থ কি? তাহলে আমরা লিখব যে অ্যাটম শব্দের অর্থ হলো অবিভাজ্য। অবিভাজ্য অর্থাৎ তাকে আর ভাঙা যায় না। অ্যাটম শব্দের অর্থ হলো অবিভাজ্য। তাহলে এটা কিন্তু আমরা কি জ্ঞানমূলক প্রশ্ন। এটার উত্তর কিন্তু আমরা যে এক শব্দ হতে পারে, এক লাইনে হতে পারে, আমরা বলছিলাম। তাহলে এইবারে দেখো, আমরা যাব খ নম্বর প্রশ্নের উত্তর, যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো? তাহলে এটা হয়ে গেছে, আমি মুছে দেই একটু। দেখো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এটা বলতে আমরা কি বুঝি? খ নম্বর। তাহলে এখান থেকে জ্ঞান হবে আমরা যে পারমাণবিক সংখ্যাটা কাকে বলে, এটা আগে লিখবা। তাইলে আমরা লিখবো কি, দেখো, যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তাই হবে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কোন মৌলের যে প্রোটনের সংখ্যাকেই কিন্তু বলি আমরা তার পারমাণবিক সংখ্যা। তাইলে একটা মৌলের মধ্যে জয়টা প্রোটন থাকবে, সেটাই হবে তার পারমাণবিক সংখ্যা। এটা হলো আমরা জ্ঞান, এইটুকু হলো আমরা জ্ঞান স্তর। এইবার প্রয়োজন আমরা অনুধাবন। তাহলে অনুধাবনটা কি? আমরা এই অক্সিজেন পরমাণুর মধ্যে অক্সিজেন পরমাণুর মধ্যে 8টি প্রোটন আছে।
8টি প্রোটন আছে। তাহলে যেহেতু তার মধ্যে 8টা প্রোটন আছে, তাইলে এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে যেহেতু তোমার অক্সিজেন পরমাণুর মধ্যে 8টা প্রোটন আছে এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তাহলে কি বলি যে তাই বা অতএব যাই লেখো, এই অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা 8। তাহলে এটা হবে আমাদের কি অনুধাবন। তাহলে এই কিন্তু আমরা এখানে 2 নম্বর, তাকে এইটুকু 1 আর এটুকু হলো আরো 1, এই আমরা কিন্তু 2 নম্বর পেতে পারি প্রিয় শিক্ষার্থী। তাহলে দেখো আমরা বলছিলাম যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বলতে কি বুঝো, এখানে জ্ঞান স্তরে আমরা লিখবো কি পারমাণবিক সংখ্যাটা কাকে বলে, এটা হবে জ্ঞান। আর তার যে 8, এটা আমরা বলতে কি বুঝি, কারণ তার মধ্যে 8টা প্রোটন আছে এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে, এই কারণে তার পারমাণবিক সংখ্যা 8। এবারে দেখো আমরা যাব যে গ নম্বর প্রশ্নের উত্তর। দেখো গ, তাহলে গয়াতে কিন্তু বলা আছে যে 1 নং পরমাণুটি কোন ধরনের আধানযুক্ত হতে পারে ব্যাখ্যা করো। তাহলে 1 নং পরমাণুটা কোন ধরনের আধানযুক্ত হতে পারে সেটা ব্যাখ্যা করো। এবার লিখবা এনে যে 1 নং পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে এনে দেখো 17টা, যে 17টি ইলেকট্রন আছে। তাহলে 1 নং পরমাণুতে আমরা ইলেকট্রন আছে 17টা। তাহলে যেহেতু 17টা ইলেকট্রন আছে, 17টা ইলেকট্রন আমরা কার থাকে, সেটা হলো ক্লোরিন। তাহলে এই সুতরাং পরমাণুটি হবে ক্লোরিন। এই কিন্তু আমরা জ্ঞান স্তর গেল, আমরা চিন্তা করলাম যে এই পরমাণুটা হলো ক্লোরিন পরমাণু, এটা হলো আমরা জ্ঞান। এবার আমরা যাব অনুধাবনে। তাইলে এই এখন দেখো যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কত হবে 2, 8, 7। কারণ তার প্রথম স্তরে থাকবে 2টা ইলেকট্রন, ওই যে 2n² দ্বারা প্রথম স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টা ইলেকট্রন এবং তৃতীয় স্তরে থাকবে 7টা ইলেকট্রন। তাইলে এর সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তাইলে তাকে যদি আমরা অষ্টক পূর্ণ করতে হয় বা স্থিতিশীল অবস্থা অস্থিতিশীল আছে, স্থিতিশীল আনতে গেলে তার আরো একটা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। তাইলে এনে লিখবা যে অতএব ক্লোরিন এর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। স্থিতিশীলতা অর্জনের জন্য স্থিতিশীলতা
অর্জনের জন্য তার আরেকটি ইলেকট্রন প্রয়োজন। তাহলে তার আরেকটা ইলেকট্রনের প্রয়োজন, কারণ একটা ইলেকট্রন যেহেতু প্রয়োজন, তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাই ক্লোরিন এই একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাইলে যদি গ্রহণ করে তাইলে কিভাবে হবে দেখো, ওই সিএল প্লাস কি হবে, একটা ইলেকট্রন, তাহলে বিক্রিয়া করে কি হবে, ওই সিএল আয়ন উৎপন্ন হয়ে গেল। তাইলে এই ক্ষেত্রে দেখো এর হলো 17টা ইলেকট্রন, একটা গ্রহণ করে, তখন এটার কিন্তু কি হবে, 18টা ইলেকট্রন, কারণ তখন সে কি হয়ে যাবে, স্থিতিশীল হয়ে যাবে, একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাইলে এই ক্ষেত্রে দেখো এই যে যে উৎপন্ন আয়নটা হলো, আমরা বলি তোমার অ্যানায়ন, যে উৎপন্ন আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে এই অ্যানায়ন হইলে অর্থাৎ 1 নংটি ঋণাত্মক আধানযুক্ত হতে পারে, যেহেতু এটা ঋণাত্মক আধান, তাইলে আমরা লিখেছি অতএব এই 1 নং পরমাণুটি এই ঋণাত্মক আধানযুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এটুকু হবে আমাদের অনুধাবন, আর এই যে এখান থেকে এটুকু হবে আমরা প্রয়োগ। তাহলে অনুধাবন প্লাস প্রয়োগ, তাহলে এই যে এইটুকুর জন্য আমরা 1 নম্বর পাবো জ্ঞানের জন্য, তারপরে এই অনুধাবনের জন্য আমরা আরো 1 পাবো, আবার এই প্রয়োগের জন্য আমরা আরো 1 পাবো। তাহলে এইগুলো আমার ওই গয়েতে 3 নম্বর আমরা পেতে পারবো, যদি আমরা এইভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বলছি দেখো, এখানে আমরা প্রথম সংজ্ঞাটা আমরা চিহ্নিত করে নিছি যে এটা আসলে কি, সেটা আমরা চিনে নিছি। তখন এটা যে কেন, সেটা তার ইলেকট্রন বিন্যাসটা দেখাইলে সে অস্থিতিশীল আছে, সে স্থিতিশীল হওয়ার জন্য একটা ইলেকট্রন সে গ্রহণ করবে। তাহলে এইটুকু আমরা দেখাই দিলাম। তাহলে যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে আমরা ওই যে এখানে এটা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখাই দিলাম। আর যেহেতু এটা ঋণাত্মক আধানযুক্ত হয়েছে, সেটা হলো অ্যানায়ন। অ্যানায়ন হলে সেটা কি করতে, সেটা একটা ইলেকট্রন সে ঋণাত্মক আধানযুক্ত হতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করে। এই গেল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এইবারে দেখো আমরা যাব ঘ নম্বর প্রশ্নের উত্তরে। এখানে কিন্তু আমরা 4টা স্তর থাকবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তাহলে দেখো এখানে 4 নম্বর প্রশ্নে আমরা আছে 1 ও 2 নং পরমাণু পারমাণবিক গঠনের তুলনামূলক আলোচনা করো। তাদের যে পারমাণবিক গঠনটা, তার তুলনামূলক আলোচনা করবা। তাহলে এবারে দেখো আমরা আগে চিনে নিই যে 1 নং এবং 2 নংটা কি। যে 1 নং পরমাণুটি ক্লোরিন এবং 2 নং পরমাণুটি হাইড্রোজেন।
কারণ যেহেতু তার একটা ইলেকট্রন আছে, আমরা জানি হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর এটা যেহেতু 17টা আছে এই কারণে সে হলো ক্লোরিন। তাইলে এই 1 নং পরমাণুর প্রোটন সংখ্যা 17 এবং 2 নং পরমাণুর প্রোটন সংখ্যা 1। তাহলে 1 নং পরমাণুর প্রোটন সংখ্যা হলো 17 এবং 2 নং পরমাণুর প্রোটন সংখ্যা হলো 1। তাইলে এইটুকু আমরা কি করলাম, ওই চিত্র থেকে আমরা নিতে পারলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এবারে এই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। এবার দেখো এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস এটা শুধু একটা ইলেকট্রন আছে। তাইলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে যদি আমরা, এরও কিন্তু একটা ইলেকট্রন দরকার, এটাও স্থিতিশীল এটাও অস্থিতিশীল আছে। তাইলে এখানে দেখো যদি আমরা, এটার গঠনটা এরকম হতে পারে, এখানে আছে তার 2টা ইলেকট্রন, এখানে আছে তার 8টা ইলেকট্রন, এখানে আছে তার 7টা ইলেকট্রন। তার সাথে আমরা যোগ করে দিলাম কি, এই যে হাইড্রোজেনের এখানে আছে একটা ইলেকট্রন। তাহলে যোগ করে দেওয়াতে দেখা যায় তারা কি করবে, এখন 4, 8টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন। এখন তারা কি করছে, এই যে পরস্পরের সহিত যুক্ত, তারা কি করছে, এরও একটা দরকার, এর তারা দিতে পারতো না, কারণ তার অক্সিজেনের আমরা এই তার যতটুকু ধারণ ক্ষমতা আছে তার চাইতে একটা ইলেকট্রন আছেই কম। তার ধারণ ক্ষমতা হলো 2টা ইলেকট্রনের, কিন্তু আছে তার একটা। আর এই ক্লোরিনেরও কিন্তু আরো একটা ইলেকট্রন আমরা দরকার, তাইলে এই কারণে সে দিতে পারতো না। তারা দুইজনে কি করছে, একত্র হইয়া শেয়ার করে তারা পরস্পর যুক্ত হয়েছে। তাইলে এখন এই ধরনের যৌগটাকে কিন্তু বলবো আমরা সমযোজী যৌগ। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো, আমি আবার বলছি, এটুকু কিন্তু আমরা এখানে গেল, এটা আমরা জ্ঞান স্তর যোগ অনুধাবন, জ্ঞান অনুধাবন। আর এই যে এটা আমরা নিয়ে নিলাম যে এটা হলো আমরা প্রয়োগ। তাইলে এইবারে দেখো এখন উচ্চতর দক্ষতার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কি লিখবো, আর এটা কিভাবে হয়েছে এটা আমরা লিখবো। যেহেতু ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, তাহলে তার স্থিতিশীলতা অর্জনের জন্য আরো একটা ইলেকট্রন প্রয়োজন। আর অপর পক্ষে দেখো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাইলে এই ক্ষেত্রে তার, সেও কিন্তু অস্থিতিশীল আছে, তার ধারণ ক্ষমতার চাইতে এখানে তার কি করছে, একটা ইলেকট্রন কম আছে, তাহলে সেও কিন্তু কি করবে, স্থিতিশীলতা অর্জনের জন্য আরো ইলেকট্রন একটা সে গ্রহণ করবে। তাইলে যেহেতু গ্রহণ করবেন, ক্লোরিন তো তাকে দিবে না, তাহলে সে গ্রহণ করতে, আর হাইড্রোজেনও তোমার ক্লোরিনকে দিতে পারবে না।
তাইলে তারা কি করছে তখন ওই দুইজন একত্র হইয়া স্থিতিশীলতা অর্জনের জন্য তারা মিললা তোমার শেয়ারের মাধ্যমে একটা যৌগ গঠন করছে। আর এই শেয়ারের মাধ্যমে সেই যৌগটা গঠন করে বিদায় তাকে বলা হয় তোমার সমযোজী যৌগ। তখন কিন্তু এই যৌগটাকে বলা হয় যে সমযোজী যৌগ। তারা কিভাবে গঠিত হয়েছে সেটা শেয়ারের মাধ্যমে। শেয়ারের মাধ্যমে তারা কি করছে এই সমযোজী যৌগটা গঠন করছে। তাহলে এই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরব। তাহলে আমি আবার বলছি, দেখো তোমরা লিখে নাও, তা আমি আর লিখতেছি না। তাহলে আমরা লিখবো এখানে যে ক্লোরিনের সর্বশেষ, এটুকু আমরা লিখার পরে লিখবো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তাহলে ওই স্থিতিশীলতা অর্জনের জন্য তার আরো একটা ইলেকট্রন প্রয়োজন। অপর দিকে যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে তার ধারণ ক্ষমতার চাইতে ওখানে তার কি আছে আরো একটা ইলেকট্রন কম আছে, কারণ তার ধারণ ক্ষমতা হলো 2টা ইলেকট্রন। তাইলে ওই তাকেও কিন্তু কি করবে স্থিতিশীলতা অর্জনের জন্য তারও কিন্তু আরো একটা ইলেকট্রন প্রয়োজন। তাইলে এখানে কেউ কাউকে দিতে পারতেছে না, বিদায় তারা কি করবে ওই শেয়ারের মাধ্যমে তারা পরস্পর যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে। আর এই শেয়ারের মাধ্যমে যদি তারা যৌগ গঠন করে তাহলে সেই যৌগটাকে বলবো আমরা সমযোজী যৌগ। অতএব উল্লেখিত পরমাণু দুইটি আমরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তারা যুক্ত হইয়া সমযোজী যৌগ গঠন করে। এটুকু আমরা লিখে দিব। এটা হবে কি আমরা তখন যেটা আমরা লিখবো সেটা হবে উচ্চতর দক্ষতা। তাহলেই কিন্তু আমরা দেখা যাবে ওই আমরা এটাতে 4 নম্বর পেতে পারি, ফুল মার্কস আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে যদি আমরা প্রশ্নগুলির উত্তর যথাযথভাবে দিতে পারি তাহলে দেখা যায় আমরা ভালো মার্কস পেতে সক্ষম হব। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।